আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সবক কোথা থেকে চালু হবে মিন্টু ভাই? সবক টু হুজুর। আচ্ছা, সবক নম্বর 2 এখান থেকে। সবক নম্বর 2 টু। হুম, আচ্ছা, এখানে সবক দেওয়া ছিল না দেওয়া হয়নি? একটু সবক দেওয়া হয়নি তাই না এখান থেকে? দুই লাইন পড়ান হয়েছিল নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ ছিল না হয়তো, এক দুজন ছিল। এক লাইন দু লাইন পড়িয়েছিলাম মনে হয়। আমি রেকর্ডারটা দেখছিলাম, আমি মানে সেদিন পড়তে পারি নাই তো। আচ্ছা চলেন প্রথম থেকে আবার আপনাদের শুরু করে দিই। প্রথম যেটি দেখতে পাচ্ছেন এটা হলো আলিফ। আপনারা তো সকলে চিনবেন অবশ্যই। এটা কি আলিফ, তাই না? হুম হুম। হুম, আলিফ। এই আলিফটা হলো, আলিফ যখন আসল রূপে থাকে এখানে অক্ষরের আসল রূপ কিছু আছে, কিছু নকল রূপ আছে। আসল রূপ বলতে সেই অক্ষরটা যখন একা আসবে, যখন আলাদা আলাদাভাবে সেই অক্ষরটা শুধুমাত্র একা আসবে, তখন সে তার আসল রূপে আসে। তখন সে তার আসল রূপে আসে। আর যখন সেই অক্ষরটা অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিতভাবে আসবে, জুড়ে জুড়ে আসবে, বা অন্য কোনো অক্ষর সেই অক্ষরটার সঙ্গে জুড়বে, মানে দুটো অক্ষর একসঙ্গে এরকম জুড়ে আসবে, বা তিনটে অক্ষর একসঙ্গে জুড়ে মিলিতভাবে হুম, জুড়ে হুম, জুড়ে আসবে, তখন কিন্তু এই আলিফ বলেন বা বলেন এর নকল রূপগুলো ব্যবহার হবে। কোন রূপগুলো ব্যবহার হবে? নকল রূপগুলো ব্যবহার হবে। নকল। জি। যখন হুম, অক্ষরগুলো একে অপরের সঙ্গে জুড়ে 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 যখন ট্রেনের মতন জুড়ে 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 যখন মিলিত আকারে আসবে, তখন অক্ষরের নকল রূপগুলো ব্যবহার হবে। যেমনটা দেখেন, এটা হলো আলিফ। এই আলিফের এটা আসল রূপ, তাই না? হুম, আর এই এই আলিফটা দেখেন হালকা একটু বাঁকা, বুঝতে পারছেন? হুম, এই বাঁকাটা আসার কারণটা বলে দিই। যখন লাম আর আলিফ একসঙ্গে আসবে, তখন এই এরকম আলিফটা বাঁকা ভাবে আসবে। যেমন দেখেন, লাম আর আলিফ একসঙ্গে লিখতে গেলে কেমন ভাবে লিখতে হয় সেটা আমি এখানে আপনাদের লিখে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন, এই হলো লাম, বুঝতে পারছেন? আর এই যে হুম, আলিফটা আসছে, এই আলিফটা এখন আসবে। এই হলো আলিফ। এই বাঁকা আলিফটা এসে এসছে, দেখতে পাচ্ছেন? হুম, এই লাম আর আলিফ যখন মিলিতভাবে আসবে, তখন এই আলিফটা এরকম বেঁকা আসবে। এটা হলো লাম আলিফ। মানে এই আলিফটা কি? এই আলিফটা তাহলে নকল আলিফ, তাই না? মানে আলিফের অন্য রূপ। আলিফের অন্য রূপ, নকল আলিফ নয়। হুম, আলিফের অন্য রূপ, তাই না? হুম, এই আলিফের অন্য রূপগুলো ওই সময় আসে যখন এই আলিফ অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিতভাবে হয়, কিংবা অন্য কোনো অক্ষর আলিফের সঙ্গে মিলিতভাবে হয়। যেমন বা হুম, আর আলিফ দুটো একসঙ্গে লিখতে গেলে প্রথমে এরকম বা দিতে হবে, তারপরে এরকম লম্বা আলিফ দিতে হবে। এরকম লম্বা কি আলিফ দিতে হবে। এ হয়ে গেল বা, আর এটা হয়ে গেল আলিফ। বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছেন? হুম, কিন্তু এই লম্বা দাঁড়ি যখন থাকবে, লম্বা দাঁড়ির পর থেকে যখন হালকা এই দিকে বেঁকে যাবে, তখন আর এটা আলিফ ধরলে হবে না, তখন এটা লাম ধরতে হবে। হুম। দেখেন, একটা বুঝলে আপনারা প্রত্যেকটা বুঝতে পারবেন, সবকটা খুলে বোঝানোর দরকার নেই। দেখেন, এই দেখেন, এটা হলো কি বায়ের আসল রূপ, তাই না? হুম। আমাকে দেন তো যত, এই তো ধোয়ান, চারটে ধোয়ান আনলেন আমাকে দেন। তারপর দেখেন, এই হুম, যে এই যে বাটি দেখতে পাচ্ছেন, এই বাটি হলো কোনো অক্ষরের সঙ্গে যখন বা মিলিত আকারে লেখা হয়, তখন এই বাটি ব্যবহার হয়। বুঝে এসছে?
যেমন হুম কোনো অক্ষর আপনি ধরেন টানা কোনো অক্ষর লিখছেন, দুটো চারটে অক্ষর একসঙ্গে লিখছেন, ধরেন এই একটা অক্ষর, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, বুঝতে পারছেন? চারটে অক্ষর একসঙ্গে লিখছেন। এই যে বাটা, এই বাটাই শুরুতে আসে। এই যে বার আকৃতিটা দেখতে পাচ্ছেন, বার এই ডিজাইনটা শুরুতে লেখার জন্য এই ডিজাইনটা ব্যবহার হয়। আর এই যে বায়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাঝখানে ব্যবহৃত হওয়ার জন্য। যেমন এই বায়ের ডিজাইনটা এই ধরুন মাঝখানে, এখানে ব্যবহৃত জন্য এই বাটা, এই বার ডিজাইনটা। আর এই বাটা হচ্ছে এই প্রথমে ব্যবহারের জন্য, যেমনটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন। আমি ধরেন বা, জিম আর মিম একসঙ্গে লিখতে যাচ্ছি। বা, জিম, মিম একসঙ্গে লিখতে গেলে তিনটে অক্ষর লিখছি, কিন্তু প্রথম অক্ষরটা কি বা, তাই না? প্রথম অক্ষরটা আমি বা লিখতে যাচ্ছি, তাই তো? তো প্রথম অক্ষরটা বা লিখতে হুম গেলে এই বাটা ব্যবহার করতে হবে, বায়ের এই যে ক্যাটাগরিটা লেখা আছে এই বাটা ব্যবহার করতে হবে। যেমন দেখেন, প্রথম বা লিখতে গেলে বাটা এরকম হয়, যেমনটা এই আছে দেখতে পাচ্ছেন। একদিকে কানা, একদিকে একটু উঁচু উঁচু উঠে আছে, আর একদিকে নেই। আসল বায়ের কি একদিকে দুদিকে উঠে আছে, তাই না? হুম হুম, আর এই বাটা যেটা লিখলাম এর একদিকে উঠে আছে, দুদিকে নেই, কারণ এদিকে কাটা, এদিক থেকে অন্য অক্ষর জুড়বে, সেই জন্য এদিকেও ওঠেনি, শুধু একদিকে উঁচু হয়েছে। তো একদিকে সম্পূর্ণ, এক সাইডে অসম্পূর্ণ, যেদিকে অসম্পূর্ণ সেদিক থেকে অন্য কোনো অক্ষর শুরু হবে। তো সেইটার জন্য এই বায়ের ক্যাটাগরিটা ব্যবহার করা, যেহেতু এদিক থেকে অন্য অক্ষর শুরু হবে। তো বা, জিম, মিম, তাই তো? দেখেন এবার জিমটা লিখছি, দেখেন এই জিম, আর এই মিম। বা, জিম আর মিম, ঠিক আছে? এই বা, জিম, মিম তিনটে অক্ষর আমি একসঙ্গে লিখলাম, তিনটে অক্ষর একসঙ্গে লিখলাম, কিন্তু প্রথম যে বাটা আছে সেই বায়ের যে আকৃতিটা, সেই আকৃতিটা এই আকৃতির মতো মিলেছে। প্রথম বা লিখতে গেলে টানা হাতের অক্ষরের প্রথম বা লিখতে গেলে এইটা যেমন তেমন লিখতে হবে, এটা তেমন লিখেছি, এই বাটা হচ্ছে আমি তেমন লিখেছি, দেখেন, বুঝতে পারছেন? হুম এবারে আমি দেখাই যে এই বাটা কেমন ভাবে লিখবেন। এই বাটা বলেছিলাম কোনো অক্ষরের মাঝখান বরাবর আসবে, বুঝতে পারছেন? কোনো অক্ষর একসঙ্গে লিখতে গেলে মাঝখান বরাবর বা আসতে গেলে যেমন লাগে অক্ষরটা তেমন আসবে। যেমন ধরেন আমি প্রথমে লিখলাম শিন, শিন, তারপরে আমি লাম লিখলাম, লাম, তারপরে ধরুন আমি এই বাটা লিখতে যাচ্ছি, বা, তারপরে ধরুন মিম, প্রথম হলো শিন, তারপরে হলো লাম, তারপরে হলো এই বা। এই যে আকৃতি দেখতে পাচ্ছেন হালকা একটু উঠে ফের চলে গিয়েছে, এই একটু উঠে আবার চলে এসছে, বুঝতে পারছেন? এই যে লিখলাম বা, তাই না? হুম এই লিখলাম আমি বা। তো এই যে বায়ের আকৃতিটা, বায়ের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মাঝখানে লিখলে এমন আকৃতি হয়। এই দেখতে পাচ্ছেন তো, মাঝখানে লিখলে এমন আকৃতি হয়, বুঝে এসছে কোন বাটা? এগুলো বা, এই যে বায়ের আকৃতিগুলো মাঝখানে বা আসলে কেমন আকৃতিতে লিখতে হয়, এটা আমি আপনাদের লিখে লিখে দেখাচ্ছি, এই কারণে একটা দুটো বুঝলে আপনারা সবগুলো বুঝতে পারবেন।
তাহলে আপনাদের বুঝে এসছে তো, এই বাটা পরিপূর্ণ বুঝে এসছে। হুম তো হ্যাঁ হ্যাঁ বাটা যেমন, তাটাও ঠিক তেমন। দেখতে পাচ্ছেন এই যে তাটা দেখতে পাচ্ছেন, এই তাটা কি শুরুতে লিখলে যেমন ডিজাইন হুম দেখতে পাচ্ছেন, এটা হলো সেইটা। দেখতে পাচ্ছেন বাম সাইডে কাটা, কিন্তু শুরুতে এর হুম উপরে ওইটা আছে, ব্যাঁকাটা আছে, মানে শুরুয়াতটা আছে, কিন্তু শেষের দিকে ডাইরেক্ট কেটে গিয়েছে, মানে এখান থেকে অন্য অক্ষর জুড়তে পারবে। যেখান থেকে কাটা চিহ্ন আছে মানে কি এখান থেকে অন্য অক্ষর জুড়তে পারবে, দেখতে পাচ্ছেন তো। হুম হুম। হুম নেটওয়ার্কের জন্য কোনো শান্তি হচ্ছে না, ক্লাস করে খুব মুশকিল। কি বলছেন শহীদুল ভাই? নেটওয়ার্কের জন্য এমন ভাবে মোবাইল রাখতে হচ্ছে কি কোনো শান্তি আসছে না, আচ্ছা আচ্ছা। প্রচুর ডিস্টার্ব নেটওয়ার্কে। দেখেন তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তায়ের আসল রূপ, অর্থাৎ তা যখন একলা আসে তখন এরকম হয়। আর এই যে তাটি দেখতে পাচ্ছেন, এই তাটি হলো তায়ের একটা অন্য রূপ। এই তাটি শুরুতে লিখতে হয়, যখন কোনো লেখার শুরুতে তা আসে তখন এই তাটি ব্যবহার হয়। এরকম এসে এরকম কাটা, এখান থেকে অন্য অক্ষর চালু, যেমন মাঝখানে এই শুরুতে আসলে এই তাটি ব্যবহার হয়। আর কোনো টানা হাতের অক্ষরের শেষে যদি তা লিখতে চান তাহলে এরকম আকৃতি আসে। দেখতে পাচ্ছেন এই তাটার শেষে কিন্তু কমপ্লিট, শুরুতে কমপ্লিট নয়। শুরুতে অন্য কোনো অক্ষরে সেই জুড়ে ছিল, বুঝতে পারছেন, কেটে দিয়েছে, অন্য কোনো অক্ষর জুড়ে ছিল, সেই জন্য শুরুটা আনকমপ্লিট আর শেষেরটা কি কমপ্লিট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা হলো এই তা, তার শেষে লিখতে গেলে এমন লিখতে হবে। সাটা দেখেন, বা তা সা সেম একই রকম, সব জিনিসগুলো একই রকম। সাটা দেখেন শুরুটা এমনই, যেরকমটা তায়েরও হয় বায়ের হয়। মাঝখানে সা লিখতে গেলে এ বাটা যেমন, সাটাও তেমন, মাঝখানে সা লিখতে গেলে তেমন হবে। আর যদি এখানে যদিও দেওয়া নেই, সা যদি শেষে লিখতে যায় কেমন হবে, এই তাটা যেমন আছে এরকম হবে, বুঝে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খালি এক নক্তা হবে আর। হ্যাঁ, এই নক্তার উপরে শুধু অক্ষরগুলো পরিবর্তন হবে। এইরকম পরিস্থিতি, এর উপর যদি তিনটে নক্তা হয়ে যায় সা হয়ে যাবে, একটা নক্তা আছে নিচে বা আছে, উপরে দুটো নক্তা হয়ে গেলে এটাও তা হয়ে যাবে, শুধু নক্তার উপরে অক্ষর পরিবর্তন হবে, নক্তার উপরে ভিত্তি করে। জিমটা দেখেন, জিমের আকৃতিটা ওই যে মাথায় একটু এরকম টাইপের আছে, যেটা দেখিয়েছিলাম, বুঝতে পারছেন। জিমের মাথার এই চিহ্নটা দেখতে পাচ্ছেন তো। হুম হুম। জি, জিমের মাথার এই আকৃতিটা দেখতে পাচ্ছেন, এটা হলো আসল জিম, অরিজিনাল জিম, জিমের আসল রূপ এইটা। কিন্তু এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিমের নকল রূপ, মানে অন্য একটা রূপ, বুঝতে পারছেন। হুম এগুলো জিমের অন্য একটা রূপ। তো এই জিমগুলো, যে জিমের অন্য রূপ, এই জিমটা হচ্ছে কি কোনো টানা হাতের অক্ষর লিখতে গেলে শুরুতে আসে। আর এই যে জিমটা দেখতে পাচ্ছেন, এই জিমটা হলো কোনো টানা হাতের মাঝখানে। অক্ষর লিখতে গেলে মাঝখানে আসে, যেহেতু এর দুদিকে কাটা আছে, বুঝতে পারছেন। এটা দেখে বুঝতে হুম পারবেন হুম। যেটা মাঝখানে আসে। তাহলে জিম, হা আর খ, এই তিনটে কি একই রকম টাইপের, তাই না। যেমন এই হ্যাঁ হ্যাঁ হাটা হ্যাঁ। দেখতে পাচ্ছেন, হা এর শুরুতে এরকম আসে, শেষে এরকম আসে। দেখেন জিমটাও কিন্তু শেষে এরকম আসতে পারে, কারণ এর আকৃতি তো একই রকম, শুধু নোক্তার উপরে আলাদা হয়ে যাবে, তাই না। হুম। হুম এইটা হা, এই হাই নিচে নোক্তা দিলে জিম হয়ে যাবে, এইটা জিম, এইটাও হা। হাটা শেষে আসলে, কোনো টানা হাতের অক্ষর শেষে আসলে এমন হবে, কিন্তু এটা নোক্তাতে দিলে জিমও হয়ে যেতে পারে, এর উপরে উপরে নোক্তা দিলে খও হয়ে যেতে পারে, কারণ এই তিনটের আকৃতি দেখতে একই রকম, শুধু নোক্তাতে পেল্টে যাবে, বুঝতে পারছেন। এই দেখেন খটা দেখেন, খ শুরুতে এমন হবে, মাঝখানে এই জিমের মতন, দেখতে পাচ্ছেন। জিমটা যেমন, খটাও তেমন, শুধু নোক্তাতে অদল বদল। আর যদিও এখানে নেই, এখানে যদি যদি বলেন খটা শেষে আসলে কেমন হবে, তো এটা এই হাটা দেখে বুঝতে পারবেন, যেহেতু কি হাটা খয়ের মতন জিমের মতন দেখতে, তাই না। তো শেষে যদি জিম লিখতে হয় বা খ লিখতে হয়, এই হা শেষেরটা যেমন লেখা, এইটার উপরে দেখে ভিত্তি করে বুঝতে পারবেন, বুঝতে পারছেন। হুম তারপর দেখেন দাল, দালটা দেখেন, দালের
শুরুতে কোনো অক্ষর জোড়া যায়, দালের পরে কোনো অক্ষর জোড়া যায় না, এটা মনে রাখবেন। বুঝতে পারছেন? এই যে দালটি দেখতে পাচ্ছেন তো, দালের আগে দালের আগে অক্ষর জোড়া যায়, কিন্তু দালের পরে কোনো অক্ষর জোড়া যায় না। অর্থাৎ কোনো ধরেন আপনি টানা হাতের লেখা লিখছেন, টানা হাতের লেখার শেষে আপনি দালটা জুড়তে পারবেন, লেখার শুরুতে দাল জুড়তে পারবেন না, কারণ শুরুতে যদি আপনি দাল জোড়েন তাহলে দালের পরে অন্য অক্ষর জুড়তে হবে, তাই তো? কিন্তু দালের পরে অন্য অক্ষর জোড়া যায় না, দালের শুরুতে অন্য অক্ষর জোড়া যায়, দালের পরে অন্য অক্ষর জোড়া যায় না। সেই জন্য দালটা টানা হাতের লেখা যখন হয় তখন দালটা শেষে আসে, যদি আসার দরকার হয় শেষে আসে, না হলে আসে না, আলাদাভাবে আসে। বুঝে আসছে? আমার কথা সকলের বুঝে আসছে নাকি বুঝে আসছে না বলেন? হুম 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 জি জি। জি আসছে। আচ্ছা, এই দালটি দেখেন, দালটি হলো শুরুতে দালটি আসলে কোনো শুরুতে কোনো অক্ষর আসলে তখন দালটি এমন হয়, মানে অর্থাৎ এই দালটির যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কোনো জুমলার শেষে আসে। আর এটা হলো দালের আসল রূপ, অরিজিনাল রূপ, আর এগুলো দালের অন্য রূপ। আর জালটা দেখেন, দাল আর জাল একই রকম, যেহেতু এর আকৃতি কি একই রকম, নোক্তাতে অদল বদল, তাই না? নোক্তাতে অদল বদল। এই দাল আর জালের শুরুতে অক্ষর আসে, দাল আর জালের পরে অর্থাৎ শেষে অক্ষর আসে না। এই অক্ষর দুটো কি শুধু শেষে আসে, শুরুতে আসে না। অর্থাৎ এই অক্ষরের আগে অক্ষর জোড়া যায়, পরে অক্ষর জোড়া যায় না। দাল আর জাল, র আর জা, র আর জা এই দুটোর অক্ষর একই রকম, শুধু নোক্তাতে অদল বদল। রয়ের উপরে কোনো নোক্তা নেই, আর জায়ের উপরে কি নোক্তা আছে। এইটা হলো রয়ের আসল রূপ, এইটা হলো রয়ের অন্য রূপ। রটা দেখতে পাচ্ছেন, রটা কোনো অক্ষরের পরে লেখা যায়, রয়ের পরে অন্য অক্ষর লিখে জুড়ে জুড়ে লেখা যায় না। বুঝে এসছে? রয়ের পরে কি হুম অন্য অক্ষর জোড়া যায় না, অন্য অক্ষর জোড়া যায় না। যেমনটা দেখতে পাচ্ছেন, এই রটা দেখতে পাচ্ছেন রয়ের আগে কাটা টাইপের আছে, তাই না? এইটার ইশারা, এইটা চিহ্ন হলো এটাই, রয়ের শুরুতে অক্ষর জোড়া যায়, রয়ের পরে অক্ষর জোড়া যায় না। রয়ের পরে যদি অক্ষর জুড়ি কিন্তু রটা বোঝা যাবে না, কারণ রয়ের আকৃতিটা আসলে কি, রয়ের আকৃতিটা অনেকটা এরকম টাইপের, ঠিক আছে? রয়ের আকৃতিটা অনেকটা এরকম টাইপের। তো রয়ের পরে কি কোনো অক্ষর জুড়তে পারো? রয়ের পরে ধরেন আমি লাম জুড়ছি, লাম জুড়লে কিরকম হবে? লাম জুড়লে আর রটা কি বোঝা যাবে? আমি এখানে লাম জুড়ে দিচ্ছি, লাম জুড়লে কি আর রটা বোঝা যাবে? এটা র কেউ বুঝতে পারবে? কিন্তু যদি আমি রয়ের শুরুতে লাম জুড়ি, দেখেন এই ধরেন আমি লাম জুড়ছি, লাম, আর এখান থেকে আমি এরকম বার করে দিচ্ছি, তাহলে কি বুঝবে? এটা হলো লাম আর এটা হলো তাই না? হুম সেই জন্য এই যে আর রটা আমি যা করে দিতে পারবো, এখানে একটা নোক্তা দিয়ে দিলে কি হবে? লাম আর যা। তো তেমন এই আর যা, এর শুরুতে, এই আর যার শুরুতে অক্ষর জোড়া যাচ্ছে, এই যে শুরুতে, এই শুরুতে অক্ষর জোড়া যাবে, কিন্তু শেষে অক্ষর জোড়া যাবে না, অর্থাৎ এই লাস্টে তারপরে কোনো অক্ষর জোড়া যাবে না। বুঝে যাচ্ছে? র আর যা, এই আর জায়ের শুরুতে অক্ষর জোড়া যাবে, আর জায়ের পরে কোনো অক্ষর জোড়া যাবে না। এটা হলো রয়ের আসল রূপ, এটা রয়ের নকল রূপ। আর এটা হলো যা, যা আর আর জায়ের মধ্যে পার্থক্য হলো রয়ের কোনো নোক্তা নেই, জায়ের উপরে একটা নোক্তা আছে। এটা হলো জায়ের আসল রূপ, আর এগুলো হলো জায়ের নকল রূপ। তারপর দেখেন সিন, সিন, সিন আর শিন, এই দুটোর আকৃতি কি একই রকম, দুটোর আকৃতি একই রকম। এর পার্থক্য কি? শুধু নোক্তাতে। এই যে সিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আসল সিম, সিমের আসল রূপ সিনের। আর তারপরে যে সিনটা দেখতে পাচ্ছেন, এই সিনটা হলো শুরুতে লেখা হয়। কোনো টানা হাতের অক্ষর লিখতে গেলে অক্ষরের শুরুতে, অর্থাৎ এই যে টানা হাতের অক্ষর লিখবে, অক্ষরের শুরুতে এই সিনটা লেখা ব্যবহার হয়। দেখতে পাচ্ছেন এই সিনের পরে কাটা আছে, কিন্তু সিনের শুরুতে কোনো কাটা নেই, আছে? নেই। এই হলো সিন শুরু, আর তারপরে একটুখানি কাটা আছে, মানে এই সিনটা টানা হাতের অক্ষরের শুরুতে ব্যবহার হবে, এই সিনের পরে অক্ষর ব্যবহার হবে। আচ্ছা, তারপরে যে সিনটা দেখতে পাচ্ছেন, এই সিনটা হলো মাঝখানে ব্যবহার হবে, অর্থাৎ এই সিনের আগেও অক্ষর জুড়তে হবে,
পরে অক্ষর জুড়তে হবে, তখন এরকম দেখতে লাগবে। যখন এই সিনটার শুরুতে অক্ষর জুড়বেন এবং শেষেও অক্ষর জোড়া থাকবে, তখন সিনটা দেখতে এমন লাগবে। আর প্রথমে যে সিনের আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই সিনটা হলো শুরুতে, মানে এই সিনের পূর্বে, এই সিনের আগে কোনো অক্ষর থাকবে না, কিন্তু এই সিনের পরে অক্ষর জোড়া যাবে। তো এই সিনের আকৃতিগুলো দেখতে পাচ্ছেন, এই শুধু সিনের উপরে যদি আমি 3টে নোক্তা দিয়ে দিই, তাহলে এই সিনগুলো কী হয়ে যাবে, সিন হয়ে যাবে। এই জন্য দ্বিতীয় অন্য কোনো ক্যাটাগরি নেই। যেমন এই সিন আর সিনের আকৃতি দেখেন, এখানেও সেম একই রকম দিয়েছে, তাই না? এই যে সিনটা দেখতে পাচ্ছেন, এই সিনটা শুরুতে জোড়া হয়, এই সিনটা কি শুরুতে জোড়া হয়, এই সিনটা মাঝখানে জোড়া হয়, এই সিনটা মাঝখানে জোড়া হয়। বুঝে এসছে? দুটোর আকৃতি একই রকম এবং দুজনার সিস্টেমটাও কি একই রকম, দুজনার সিস্টেমটাও একই রকম। শুরুতে সিন বা সিন আসলে এমন হয়, সে মাঝখানে সিন বা সিন আসলে এমন হয়। দেখে নেন, সিনে কোনো নোক্তা নেই, সিনের উপরে 3টি নোক্তা। এটা কি, এটা হলো সদ, তাই না? এটা সদ। হুম, তো সদের আকৃতিটা দেখতে পাচ্ছেন, সদের আকৃতিটা যেমন সেই ধান কাটার কাস্তের মতন আমি বলেছিলাম। তো সদের আকৃতিটা ঠিক এমনই। এইটা হলো সদের আসল রূপ। আর এই যে দুটো দেখতে পাচ্ছেন, এটা হলো সদের নকল রূপ। সদ যখন কোনো টানা হাতের অক্ষরের শুরুতে আসে, অর্থাৎ সদের পরে কোনো অক্ষর আসে, সদের আগে নয়। সদ সদের পর থেকে কোনো অক্ষর শুরু হলো, টানা হাতের অক্ষর লিখছেন, 2-4টে অক্ষর একসঙ্গে লিখছেন, প্রথমে সদ লিখলেন, তারপরে অন্য 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 অক্ষর লিখলেন, তখন এই আকৃতিটা ব্যবহার হবে, তখন সদের এই আকৃতিটা ব্যবহার হবে। যখন সদের পরে অক্ষর জোড়া হবে, সদের আগে নয়, সদের আগে কোনো অক্ষর না জুড়ে সদের পর থেকে অক্ষর যখন জুড়বেন, তখন এই রকম আকৃতিতে সদটা আপনারা দেখতে পাবেন। বুঝে এসছে? সদের পরে যখন অক্ষর জুড়বেন, তখন সদের আকৃতিটা দেখতে এরকম হবে। আর যখন সদের শুরুতে এবং শেষে, অর্থাৎ আগে এবং পরে অক্ষর জুড়বেন, তখন সদের আকৃতিটা দেখতে ঠিক এমন হবে। তখন সদের আকৃতিটা দেখতে কেমন হবে, ঠিক এমন হবে। বুঝে এসছে? আর এই সদ, এটা হলো সদের আসল রূপ, এটা হলো সদের নকল রূপ, এটা হলো সদের নকল রূপ। এই সদ আর দদের আকৃতি কি একই রকম, সেই জন্য সিস্টেমটাও একই রকম। এই ধরেন সদ আছে, এই সদের উপরে আমি ধরুন এই সদের উপরে একটা কি নোক্তা দিয়ে দিলাম, এটা হয়ে গেল দদ। তো সদ, এটা দদ, এটাও কি দদ। সদের আসল আকৃতি এরকম, দদের আসল আকৃতি নকল আকৃতি এরকম, এটাও নকল আকৃতি। সদের উপরে নোক্তা দিলে শুধু দদ হয়ে যাবে। তো এটা হলো সদের আসল রূপ, এগুলো হচ্ছে সদের নকল রূপ। সদ কোনো টানা হাতের অক্ষরের শুরুতে আসলে এমন লেখা হয়, সদ কোনো টানা হাতের অক্ষরের মাঝখানে আসলে এমন লেখা হয়। দদ, সদ আর দদের আকৃতি একই রকম, সেই জন্য দুজনের সিস্টেমটাও একই রকম। এটা হলো দদের আসল রূপ, এগুলো হচ্ছে দদের নকল রূপ। এই দদটা হচ্ছে টানা হাতের অক্ষরের শুরুতে শুরুতে দদ লিখলে এমন দদ লিখতে হবে আপনাকে, এমন দদ লেখা থাকবে। আর দদ যখন কোনো টানা হাতের অক্ষরের মাঝখানে আসবে, অর্থাৎ সেই দদের শুরুতে কোনো অন্য কোনো অক্ষর থাকবে এবং ওই দদের পরেও অন্য কোনো অক্ষর থাকবে, তখন দদের আকৃতিটা দেখতে ঠিক এমন লাগবে। বুঝে এসছে? তখন দদের আকৃতিটা দেখতে এমন লাগবে, সদ আর দদ। আচ্ছা, আমি ভাবছিলাম প্রথম দিন এই সবকটা অনেকে হয়তো বলছিলেন যে এই সবকটা এর আগে একদিন হয়েছে, মানে 1-2 লাইন হয়েছে, 1 লাইন কি 1.5-2 লাইন হয়েছে অলরেডি। তখন হয়তো কোনো সাথী ভাই আসেনি, ছাত্র ভাইরা আসেনি, সেই জন্য। তো আজকের আমি ভাবছিলাম যে এই 3 লাইন পড়াটা দেবো, যে আপনারা, আচ্ছা আমি আজকের আপনাদের প্রত্যেককে যেরকমভাবে আলাদা আলাদাভাবে বুঝিয়েছি, অর্থাৎ এই এই অক্ষর, কোন অক্ষরটা মাঝখানে আসলে আকৃতিটা দেখতে কেমন হবে, এটা আপনারা কতজন পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন বলেন? একজন একজন বলেন। শাহিদুর রহমান ভাই, আপনি বুঝতে পেরেছেন পরিপূর্ণভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটি বুঝাইছেন ব্যক্তি পরিপূর্ণ বুঝতে পারছি।
আচ্ছা মিন্টু শেখ ভাই, আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, এবার তখন মনে থাকবে কি না থাকবে এটা তখন বলতে পারছি না। আচ্ছা এখন বুঝতে মানে পেরেছেন তাই বলছি। এখন এখন যেটা হ্যাঁ বোঝালাম এখন এখন বুঝতে এই, পেরে জি জি, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ যেহেতু আপনি, আলহামদুলিল্লাহ। এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন, সেই জন্য যদি ভুলে যান তাহলে আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? যেহেতু আপনার এখন হ্যাঁ হ্যাঁ বুঝে এসে গিয়েছে, যখন ভিডিওটা যখন আপনি একবার দেখবেন তখন সঙ্গে সঙ্গে আবার আপনার বুঝে আসবে। হুম হুম। আচ্ছা শাহিদুল, শাহিদুল ভাই, শাহিদুল ভাই, শাহিদ, বলছি আমি ধর নেটওয়ার্কের জন্য মিডিলে যেগুলো আসবে ওইটা মানে শুনতেই পাইনি কিছু। ওই প্রথমে আর শেষে যেটা মানে কোনটার শুরুতে স্টার্টিং এ অন্য অক্ষর জুড়ে দেওয়া যাবে কোনটার যাবে না, এই দুটো এসছে বুঝে, কিন্তু মিডিলে যে কোনটা থাকলে কিরকম হবে এটা টোটাল আসেনি, প্রচন্ড নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য। এইটা হলো মিডিলে আসলে যেমন দেখতে লাগবে। ভিডিও দেখে নি ভাবছি। তারপরেও আমি আচ্ছা একবার আপনাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা তারপরে আমি এক্ষুনি একবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি ভিডিও, আপনার নেটওয়ার্ক সমস্যা যখন আপনি মাইক বন্ধ করে দেন। আচ্ছা ফাজালুদ্দিন ভাই, ফাজালুদ্দিন ভাই, জি, বুঝে আসছে। মাশাআল্লাহ। আচ্ছা শাহিদুল ভাই, আপনার উদ্দেশ্যে আমি এই 3 লাইন আরও একবার হালকা করে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু ভিডিও দেখে বোঝা আর সামনাসামনি বোঝা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। দেখেন, এই যে খটি, এই খটি হলো আসল রূপ। অর্থাৎ এটা যখন একা আসবে, আলাদাভাবে আসবে, খটি এমন হবে। আর এই যে খটি দেখতে পাচ্ছেন, এই খটি যখন টানা হাতের লেখার শুরুতে আসবে, টানা হাতের লেখার শুরুতে এই খটি ব্যবহার হবে। আর এই তারপরে যে খটির আকৃতি দেখতে পাচ্ছেন, এই খটি হলো টানা হাতের লেখার মাঝখান বরাবর আসবে। তো আমাদের ভাই তো বেরিয়ে গেল। তো আমি যেটা বলছিলাম যে শাহিদুল ভাই, এই যে খটি দেখতে পাচ্ছেন, এই খটি হলো টানা হাতের অক্ষরে, টানা হাতের লেখার সময় মাঝখানে আসলে যেমন আকৃতিতে দেখতে লাগবে, তো এই খটি হলো তেমন আকৃতিতে আছে এখন। এই খটির লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি আরো বড় করে দিচ্ছি। এই যে খটি দেখতে পাচ্ছেন, এই খটির শুরুতে এরকম যেন ডাইরেক্ট কেটে গিয়েছে, শুরুতে কেটে গিয়েছে এবং শেষেও কেটে গিয়েছে। কিন্তু এই খটির শুধু শেষে কেটে গিয়েছে, শুধু শেষে কেটে গিয়েছে। এর অর্থ হলো এটাই, এই খটির পরে কোনো অক্ষর জোড়া যাবে। আর এই যে খটি দেখতে পাচ্ছেন, এর শুরুতেও কেটে গিয়েছে, শেষেও কেটে গিয়েছে। এটার অর্থ হলো এটাই, এর শুরুতে কোনো অক্ষর জোড়া যাবে, শেষেও অন্য কোনো অক্ষর জোড়া যাবে। অর্থাৎ এই খটির যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা হলো টানা হাতের লেখার মাঝখান বরাবর আসলে যেমন দেখতে লাগবে, এটা সে তেমন আকৃতিতে আছে। এই যে দালটি দেখতে পাচ্ছেন, এই দালটি হলো, এই যে দালটি হলো, এই দালটি হলো শেষে আসবেন, বুঝতে পারছেন? কোনো টানা হাতের অক্ষর লেখার সময় যখন দাল লিখবেন, দাল সর্বদা শেষে আসে। শুরুতে টানা হাতের অক্ষরে যখন লিখবেন, দাল শুরুতে লিখে আপনি লিখলে আপনার বুঝে আসবে না, হয় না, লেখা হয় না। দাল আর জালটা, দাল আর জালটা শুরুতে লেখা হয় না, টানা হাতের অক্ষরের শেষে লেখা হয়। দাল আর এই জাল, আর এই খ, জিম আর হা, জিম হা খ, এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এই অক্ষরের শুরুটা হবে এমন, প্রত্যেকটা শুরুটা এরকম দেখতে পাচ্ছেন। শুরুয়াতটা সকলের এরকম, শুরুতে যখন কোনো অক্ষর লিখবে সকলের প্রথমে এরকম, মাঝখানে যখন লিখবেন তখন এমন আকৃতি, এই জিম হা যেগুলো দেখা আছে, জিম হায়ের আকৃতিটা যেমন ঠিক এরকম, নিচে নোক্তা দিলে জিম, উপরে নোক্তা দিলে হা, খ, বুঝতে পারছেন? এটা হলো মাঝখানে লেখার জন্য। আর যদি যখন শেষে এই অক্ষরটা লিখতে চাইবেন, তখন এই 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 যে চিহ্নটি দেওয়া আছে, হার যে চিহ্নটা দেওয়া আছে, এইটা প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই হাটা হায়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখানে একটা নোক্তা দিয়ে দিলে আপনি জিম করে নিতে পারবেন, জিমের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর এখানে নোক্তা দিয়ে দিলে কি খর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, খ হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বা, তা, সা, বা তা সা, এই বা তা সা, এই যে বায়ের এই যে প্রথম যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, তায়ের প্রথম অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, আর সায়ের প্রথম অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একই রকম, একই রকম, শুধু নোক্তার মধ্যে পার্থক্য। অর্থাৎ বা তা সা এই অক্ষরগুলো যখন শুরুতে আসবে তখন দেখতে এমনটা হবে, তখন দেখতে কি এমনটি লাগবে, বা তা সা, শুধু নোক্তার মধ্যে পার্থক্য। নিচে নোক্তা দিলে বা, উপরে দুটো নোক্তা দিলে তা, উপরে তিনটে নোক্তা দিলে সা,
বুঝে এসছে? আর যখন মাঝখানে তা লিখবেন, বা লিখবেন, বা সা লিখবেন, মাঝখানে বলতে ওই অক্ষরের দুই সাইডে আরো অন্যান্য অক্ষরগুলো থাকবে, এটার নাম হলো মাঝখানে। তো মাঝখানে যেমন দেখতে পাচ্ছেন, এই বাটা দেখতে পাচ্ছেন, বায়ের দুই সাইডে কাটা আছে, দুই সাইডে কি কাটা আছে। এই দুই সাইডের কাটা থেকে এটাই অর্থ হলো এই সাইডেও কোনো অক্ষর জুড়তে পারবেন, এই সাইডেও কোনো অক্ষর জুড়তে পারবেন। এই দেখেন সার দুই সাইডে কাটা আছে, অর্থাৎ এই সাইডে কোনো অক্ষর জুড়তে পারবেন, এই সাইডে কোনো অক্ষর জুড়তে পারবেন। তো নিচে একটি নোক্তা দিলে এটা বা ধরে নেবেন, উপরে দুটি নোক্তা দিলে এটা তা ধরে নেবেন, আর উপরে তিনটি নোক্তা ধরলে কি ওটা সা ধরে নেবেন। আর শেষে অক্ষর লিখতে গেলে শেষে বা লেখেন, বা তা লেখেন, বা সা লেখেন, যেই লেখেন, শেষে লিখতে গেলে এমনভাবে লিখতে হবে, দুটো নোক্তা হলো বা তা, তিনটে নোক্তা হলো সা, আর নিচে একটি নোক্তা দিলে বা। বুঝেছেন? এই তিনজনের আকৃতিটা একই রকম। আলিফ, এটা হলো আলিফের আসল রূপ। আলিফ যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিতভাবে আসে, যেমন লাম আলিফে যখন হয় তখন এই আকৃতিতে আসে। আর যখন আলিফের পূর্বে কোনো অক্ষর আছে, তার সেই অক্ষরের পরে আলিফ জুড়েছে, অর্থাৎ আলিফের পূর্বে কোনো অক্ষর জুড়বেন, তখন অলরেডি এখান থেকে যদি আপনি বা লিখে দেন, তো এটা হয়ে যাবে বা আলিফ। এই ধরুন আলিফ আছে, তো আলিফটা আমি এখান থেকে নিয়ে বা জুড়ে দিলাম, এই বা আর এই আলিফ, বুঝতে পারছেন? বা আলিফ হয়ে গেল। এই কোনো অক্ষরের পরে আলিফ জোড়া যায়, কিন্তু আলিফটা কোনো অক্ষরের আগে জোড়া যায় না, কোনো অক্ষরের আগে আলিফ জোড়া যায় না। সেই জন্য আজকের যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন ওই জন্য অল্প দিয়েছি। এটা যদি আপনারা পরিপূর্ণ বুঝে যান, তাহলে কালকের ইনশাল্লাহ একেবারে পুরোটাই দিয়ে দেবো, পুরোটা, বুঝতে পারছেন? প্রথম ওই জন্য 3 লাইন হুজুর, দিয়েছি। জি বলেন। আমি এমনি বুঝতে পেরেছি, কিন্তু আলিফটা মানে আরেকবার আনেন তো। আলিফটা যে প্রথমটা যে বেকার আলিফটা যে আছে, জি জি এটা জি। এটা মানে কোন সময় ইউজ হয়? যখন প্রথমে ইউজ হয় না? এই আলিফটা লাম আলিফ দেওয়ার সময় ইউজ হয়, লাম আলিফ। কারণ এই আলিফ লেখার পরে তারপরে লাম ব্যবহার হয় না? না না, এই আলিফের পূর্বে লাম ব্যবহার হয়। এই যে আলিফটা দেখতে পাচ্ছেন, পূর্বে। এই আলিফের হুম পূর্বে, হুম মানে এই আলিফের আগে লাম ব্যবহার হয়। প্রথমে এরকম লামটা এরকম দিলেন, আহ, প্রথমে লামটা এমন ভাবে দিলেন, এমন লাম ব্যবহার হবে, বুঝতে পারছেন? লামটা পুরোপুরি লামের মতন ব্যবহার হবে না, যখন এই আলিফ আর লাম আর আলিফটা একসঙ্গে লিখবেন, তারপরে এই আলিফটা এরকম ব্যবহার হবে, এই তার মানে আলিফটা। শেষে ব্যবহার হয় এই আলিফটা? জি, এই আলিফটা এমন ব্যবহার হবে, এই লাম এই আলিফ, এই আলিফটা এই আলিফ, বুঝতে পারছেন? হুম, এই প্রথমে লাম হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ। আলিফ। আর যে লম্বা মতন যে আলিফটা তারপরে দেখতে পাচ্ছি, জি, সেকেন্ড আলিফটা। সেকেন্ড আলিফটা কোনো অক্ষরের পরে, হ্যাঁ, এই যে। কোনো অক্ষরের পরে, যেমন এই ধরেন আপনি বা লিখছেন, ঠিক আছে? বা এর পরে হুম যখন আপনি আলিফ দিতে চাইছেন, তখন এরকম এরকম তুলে দিলে বা আলিফ হয়ে গেল, বুঝতে পারছেন? হুম হুম কিন্তু আলিফ এরকম আলিফ যখন দিবেন, দেওয়ার পরে আলিফের পরে কোনো অক্ষর জুড়ে লিখতে পারবেন না, আলিফের পরে কোনো অক্ষর জুড়ে লিখতে পারবেন না। ধরেন আমি এই বা দিলাম, এই আলিফ দিলাম, সরি, ঠিক আছে? আলিফের পরে হুম আমি ধরেন বা জুড়ে দিচ্ছি, আলিফের পরে কি বা জুড়ে দিলাম, তখন এটা কিন্তু আর আলিফ রইল হুম। না, এটা হয়ে গেল লাম। লম্বা দাঁড়ি দেওয়ার পরে যখন বাম সাইডে হেলে যাবেন, বাম সাইডে জুড়ে যাবেন, এই লম্বা দাঁড়ি দিলেন, দিয়ে যখন এই বাম সাইডে টেনে দেবেন, তখন এটা লাম ধরে নিতে হবে। কিন্তু লম্বা দাঁড়ি হুম দেওয়ার পরে আপনি যদি ডান সাইডে কোনো অক্ষরের সঙ্গে জোড়েন, তখন সেই অক্ষরটার সঙ্গে আলিফ এটা ধরতে হবে। কিন্তু অক্ষরটা যখন বাম সাইডে এরকম লেখার পরে যখন হালকা ফের বাম সাইডে বেরিয়ে যাবে, তখন এটা লাম ধরতে হবে আপনাকে। বুঝে এসছে? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ। পরে বুঝতে পারবেন আপনারা, এখন হালকাভাবে বুঝে নেন। তার মানে এই দুটাই পরে ব্যবহার হয়, তার আগে ব্যবহার অন্যটা হয়। এটা লাম ব্যবহার হয়, এটা বা আর অন্য অক্ষর ব্যবহার হয়। এটা। এই আলিফটা হলো লাম আলিফের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এই আলিফটা হলো হ্যাঁ কোনো বা বলেন বা জিম বলেন, প্রথমে কোনো অক্ষর দিলেন, হুম, দেওয়ার পরে শেষে এই আলিফটা ব্যবহার হবে, ডান হাতের লেখা হ্যাঁ শেষে আলিফ ব্যবহার হবে। আলিফের পরে কোনো অক্ষর ব্যবহার হয় না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জোড়া জোড়া জুড়ে লিখতে গেলে আলিফের পরে কোনো অক্ষর ব্যবহার হয় না, আলিফের আগে অক্ষর ব্যবহার হয়, বুঝে নেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। জি। তো আহ, আপনাদের আজকের এই শুধু 3 লাইন পড়াটা এই জন্য দিচ্ছি, এই 3 লাইন পড়া কিন্তু সবকটা কিন্তু অনেক কম সবক, বুঝতে পারছেন? কিন্তু এটা দেওয়ার আমার সব হুম, থেকে মেন উদ্দেশ্য হলো এটা, আপনারা এই 3 লাইনের 3 লাইন যে সবকটা আছে, মোট 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরটা আপনারা
ভালো করে এটা বুঝে নেন, বুঝতে পেরেছেন? এটা ভালো করে আজকে বুঝে নিলে কালকের পুরোটা দিতে পারবো আমি আপনাদের। পুরোটা যদি আপনাদের দিই তখন কিন্তু আপনার কোনো মনে হবে না, আপনার প্রত্যেকটা আপনারা বুঝতে পারবেন। এই অল্প কয়েকটি অক্ষর যখন আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে এই অক্ষরটা শুরুতে আসলে এমন হয়, মাঝখানে আসলে এমন হয়, শেষে আসলে এমন হয়, কি করে হয়, এই যে কাটা কাটাগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখার সহজ উপায় হলো এই কাটা চিহ্নটা দেখে সহজ উপায়ে বুঝতে পারবেন। পরে তারপরে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে, এখন বোঝার জন্য এই সহজ উপায় হলো এই কাটা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, কাটা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকে। তো এই কাটা চিহ্নগুলো দেখে সহজে বুঝে নিতে পারবেন। তো এই তিনটে লাইন আপনারা ভালো করে, যেমনটা আমি বললাম, ভিডিও দেখে দেখে ভালো করে এই তিনটে লাইন একটু বুঝে পড়াটা করে নেবেন। কালকে ইনশাল্লাহ পুরোপুরি পড়া দেওয়া হবে ইনশাল্লাহ। হুজুর, জি বলেন, আমি পিছনের পড়াটা এবার নেব, বলেন। ত ত তটা অল্প দেখি, তটা তলে তলে ত ত যা। ত আচ্ছা, তটা দেখতে চাইছেন, দেখেন এটা হলো ত। এই লাইনটা অল্প করে দিন তো। না না, এটা আজকে না, এটা কালকের বলে দেবো, নাহলে গুলিয়ে যাবে সকলের মাথা। হুম, ভুলে সকলের যাবে, ঠিক ঠিক। সকলের মাথা গুলিয়ে যাবে ভাই। কালকে ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে দিয়ে দেবো, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, 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 নাহলে হ্যাঁ। হুম। একটার ভিতরে অন্য জিনিস ঢোকালে মাথা গুলিয়ে যাবে। আজকের আপনাদের তিনটে লাইন পড়া দেওয়া হয়েছে, তিনটে লাইন আপনারা পড়া করে নেন, ইনশাল্লাহ কালকের ওই পড়াগুলো হবে। আচ্ছা, এক্ষুনি লিঙ্ক কেটে যাবে, বুঝতে পারছেন? এই যে লিঙ্কটার উপর আপনাদের পড়া আছে, লিঙ্ক দিয়েছিলাম, এই লিঙ্কটা এক্ষুনি কেটে যাবে। দ্বিতীয় লিঙ্ক আমি এক্ষুনি আপনাদেরকে দেবো, দ্বিতীয় লিঙ্কে আপনারা সকলে জয়েন করবেন, ঠিক আছে ভাই? এক্ষুনি জয়েন করবেন। হ্যাঁ, হ্যাঁ, জি, তারপর আপনাদের পুরাতন পড়াটা একটু ধরে নেব, পুরাতন পড়া এক্ষুনি ধরে নেব, বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় লিঙ্কটা দিচ্ছি, আপনারা ঠিক দ্বিতীয় আছে। লিঙ্কটা এক্ষুনি জয়েন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম खाने पे, सोने पे,